আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো বেগুনের মধ্যে আলুর পুর দিয়ে একটি মজাদার চপ রেসিপি। এই সিজনে বা এই রমজানের সময় ইফতারে যদি এরকম চপ রাখতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে বা বুদ্ধির তারিফ করতে বাধ্য। তো তার জন্য লাগছে আমার বেগুন আমি আর দেখাইলাম না। বেগুনটাকে এভাবে চাক করে কেটে নিয়েছি। তবে এই কাটার মধ্যেও একটা আলাদা পার্থক্য আছে। এইভাবে বেগুনটাকে মোটা করে কেটে নিয়ে মাঝখানে এভাবে কেটে নিব যেন কিছুটা অংশ লেগে থাকে। ঠিক বার্গারের মতো, বার্গারে যেরকম আমরা ব্রেডটাকে এরকম করে কেটে নেই, সেম ওরকম করে কেটে নিয়েছি। একদম মোটা করে কেটে নেবেন না, এতে করে সেদ্ধ হবে না। আবার একদম পাতলা করে কাটবেন না, তাহলে পুরটা ভরাতে গিয়ে ভেঙে যাবে। তো আমি যেভাবে দেখালাম এইভাবেই কেটে নেবেন। আর এর জন্য লাগছে আমার আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া আর কিছু চাট মশলা নিয়েছি। আলুগুলোকে আগে থেকে আমি ম্যাশ করিনি, এখন আলুগুলোকে হাত দিয়েই ম্যাশ করব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে বা বাটনা দিয়ে এই আলুটাকে এভাবে ডলে নিতে পারেন বা পিষে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এটা এভাবে চটকিয়ে তৈরি করে নিচ্ছি। আমার কাছে এটাই ভালো লাগে যে এভাবে হাত দিয়ে চটকাইতে ধীরে ধীরে মশলাগুলো আলুর মধ্যে ঠিক মতো প্রবেশ করবে। এখানে কাঁচা পেঁয়াজ দেওয়ার চাইতে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে। বড় বড় রেস্টুরেন্টগুলোতে যেই আলুর চপ বিক্রি করে, তারা কিন্তু কাঁচা পেঁয়াজ আলুর চপে ব্যবহার করে না, পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করে। যার কারণে তাদের আলুর চপের টেস্টটাই অন্য মতো থাকে। তো এখন আমি সেই বেগুনের মধ্যে এখন আলুর পুরটাকে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন, কিছুটা অংশ এভাবে নিয়ে নিব। নিয়ে এখন একটা বেগুনের ফালি আমি নিয়েছি, নিয়ে এই যে এভাবে দিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে বার্গার তৈরি করছি। তো এখন পুরটাকে ভালোভাবে চাপ দিয়ে ভিতরে দিয়ে নিতে হবে, আর বাড়তি অংশগুলো এভাবে বের করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আবারও 2-3টা তৈরি করে দেখাবো। হাত দিয়ে এই কাজটা করতে হবে, চামচ দিয়ে কিন্তু তেমন একটা ভালো আসবে না। তো এই যে হয়ে গেল, এই যে দেখুন তৈরি হয়ে গেল একটা। তো আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও একটা বেগুনের স্লাইস নিয়েছি, নিয়ে এখন আলুর পুরটাকে এইভাবে দিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি আলুর পুর নেওয়া যাবে না, অতিরিক্ত নিলে কিন্তু বেগুনটা একদম বেশি ফুলে থাকবে। তো এই যে দেখুন আমি যেভাবে নিয়েছি এরকম করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চপটা যখন তৈরি করবেন তখন কিন্তু চপটা ভাজতে সুবিধা হবে। তো এই যে আরেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বেসনের দিয়ে তৈরি করব, যার জন্য বেসন তৈরি করছি। এখানে আমি ময়দা নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি আর বেসন নিয়েছি আমি এখানে 1 কাপ। আধা কাপ নিয়েছি ময়দা, আধা কাপ নিয়েছি চালের গুঁড়া। তো এখানে 2 কাপের মতো বেসন, চালের গুঁড়া আর ময়দা আছে, এগুলোকে চেলে নিতে হবে। যদি চেলে নেন তাহলে কিন্তু বাইন্ডিংটা খুবই ভালো আসবে। তো এখন আমি ধীরে ধীরে পানি দিয়ে এটাকে তৈরি করে নিব। বেসনটাকে একবারে পানি দিতে যাবেন না, এভাবে ধীরে ধীরে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। একদম পারফেক্ট একটা বেসনের রেসিপি। যারা বেসন ঠিকমতো পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, এভাবে তৈরি করে নেবেন, দেখবেন আপনার চপ ভাজার সময় একদম ফুলকো ফুলকো চপ হবে। তো এই যে আবারও এভাবে পানি দিয়ে নিচ্ছি। একবারে কিন্তু কিছুতেই পানি দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে আমি এখন এভাবে 10 মিনিট রেখে দিব।
আমি কিন্তু এখানে কিছুই মেশাইনি, এভাবে 10 মিনিট রেখেছিলাম। এখন 10 মিনিট পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া দিবেন আপনারা আপনাদের টেস্ট বুঝে, যে যেমন ঝাল খেতে চান সেভাবে মরিচ দিতে পারেন। হলুদ দিয়ে দিলাম, আবারও একটু মরিচ দিয়ে দিলাম, বেশি করে একটু ঝাল ঝাল করার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে নিতে হবে, মশলাগুলো যেন ঠিকমতো ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে যায়, সেই জন্য চামচের সাহায্যে এভাবে আমি ঘুটে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। আমি এখন এখানে বেকিং সোডা দিয়ে নিব। তো এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবেন। আমি একদমই কম ব্যবহার করেছি, 1 চামচেরও 4 ভাগের 1 ভাগ। তো এখন এই যে এভাবে আবারও এই বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এখন ভাজতে চলে যাব। রেডি হয়ে গেছে বেসনটা। তো আমি আগে কিছুটা ভেজে নিয়েছিলাম, এখন আপনাদের দেখাচ্ছি। এভাবে বেগুনিটা আমি দিয়ে নিলাম, দিয়ে এখন চামচের সাহায্যে এভাবে 2 পাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পরে খুন্তির সাহায্যে তেল একটু বেগুনির উপরে দিয়ে নিতে হবে। ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। ডুবো তেলে ভাজলে হয় কি, সেই তেলটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়, কারণ বাসি তেলটা খাওয়া শরীরের জন্য একদমই ভালো না। এর জন্য আমি সবসময় চেষ্টা করি যেই দিনের তেলটা সেই দিনেই শেষ করে দিতে। তো এর জন্য অতিরিক্ত তেল আমি দেইনি, এর জন্য আমি উপর থেকে এভাবে চামচে খুন্তির সাহায্যে তেলটাকে উপর দিয়ে দিয়ে দিলাম। এখন ধীরে ধীরে এটা ফুলে উঠবে, আবারও আরেকটা দিয়ে নিব। গর্তওয়ালা যে কড়াই আছে সেই কড়াইগুলোতে এগুলো ফ্রাই করলে বেশি ভালো হয়। তো আবারও একটা, যেহেতু পাশে আরও তেল আছে এর কারণে আবারও একটা বেগুনি আমি দিয়ে নিলাম। এটার নাম কি দেওয়া যায় বলুন তো? বেগুনি নাকি আলু বেগুনের চপ? আমি তো ভেবেই পাচ্ছি না এটার নাম কি দেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি দেওয়া যায়। তো এই যে এক পাশে হয়ে গেলে আবারও এই পাশে উল্টিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিব। এই যে দেখুন ফুলকো হয়েছে। তো এইভাবেই আমি বাদবাকি যেগুলো ছিল সেগুলো এখন ফ্রাই করে নিব। হাত দিয়ে দেওয়ার চাইতে চামচ দিয়ে এভাবে চপগুলো তৈরি করবেন, এতে করে চপগুলো খুব ভালো আসে ফোলে, বা ব্যাটারটাও ঠিক মতো চপের মধ্যে প্রবেশ করে। এই যে খুন্তির সাহায্যে আবারও তেল উপরে দিয়ে নিচ্ছি। অতিরিক্ত ডুবো তেলে ভাজলে এই কাজটা আর করতে হবে না, যেহেতু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি এর জন্য এইভাবে দিয়ে নিচ্ছি। এক পাশে হয়ে গিয়েছে, বাদবাকিগুলো আমি ভেজে নিয়েছি। আর এই যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন সবগুলো চপ আমার রেডি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।